নির্বাচন নিয়ে যখন মানুষ দ্বিধাদ্বন্দ্বে হচ্ছে কি হবে না, তখনই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন নির্বাচনী তফসিল ঘোষণার যে ব্যাপারটা নিশ্চিত হয়ে আসলো, তখন বাংলাদেশের মানুষের কিছুটা আশার সঞ্চয় হলেও সর্বশেষ ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার পর এই বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে আবার সন্দেহের দানা বেঁধেছে যে নির্বাচন হচ্ছে কিনা। কারণ বাংলাদেশের যে আন্দোলন হয়েছিল সেখানে যারা স্টেক হোল্ডার ছিলেন তাদের নানা দাবি দাওয়ার মধ্য দিয়ে কেউ নির্বাচন চেয়েছেন, কেউ নির্বাচন চাননি, আবার সবাই নির্বাচন চাইলেও সেখানে ভিন্ন ভিন্ন ভাবে চেয়েছেন ইত্যাদি। অর্থাৎ প্যাটার্নগুলো একটা আরেকটার সাথে ভিন্ন মত। এই কারণে বাংলাদেশে যে নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে মানুষ তফসিল ঘোষণার আগে যেমনটাই দ্বিধাদ্বন্দ্বে ছিল, এখনও কিন্তু সেই সংশয়টা কাটেনি এবং সেটা আরও জোরালো হয়েছে ওসমান হাদির উপর গুলি করার মধ্য দিয়ে। এখন ওসমান হাদি বেঁচে আছেন বা বেঁচে থাকবেন কিনা সেটা একমাত্র উপরওয়ালার উপর। তার যে কন্ডিশন, ডাক্তাররা যেটা বলছেন সেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল। বলা হচ্ছে 50 জনের উপর ব্যক্তিদেরকে কিলিং টার্গেটে রাখা হয়েছে, এমনটাই বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করছেন। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য নানা পদক্ষেপ নির্বাচন বানচালকারী নিয়েছেন। এখন নির্বাচন বানচালকারী আসলে কারা? যে পক্ষ নির্বাচনের বাইরে আছেন শুধু কি তারা, নাকি নির্বাচন যারা যারা চান সেখানের ভিতরে কি কেউ কেউ নির্বাচন বানচালকারী আছেন কিনা, এই বিষয়টাও কিন্তু কেউ কেউ ভাবছেন। এই জন্যই যেহেতু এখানে নির্বাচনের বিষয়ে অনেকে অনেকভাবে চেয়েছেন, অর্থাৎ আগামী যে নির্বাচন সে নির্বাচনের সাথে গণভোটের একটা বিষয়, গণভোট এবং নির্বাচন একই দিনে হবে কিনা এটা নিয়ে জামাত বিএনপি সহ বিভিন্ন দলের নানা ধরনের মত পার্থক্যের পর, যদিও বা জামায়াত ইসলাম সহ আরো 8 দল এটি মোটামুটি একটা নেগোসিয়েশন বা মেনে নিয়েছেন যে এটা ভোটের দিনের মধ্যে একই দিনে সেটা হবে। এই বিষয়টা মীমাংসিত হওয়ার পরে যেটা তফসিল ঘোষণা হলো, সেই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের এই তফসিল ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে। কারণ এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে অনেকগুলো দলকে তারা নির্বাচনের বাইরে রেখেছে ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারগুলো যখন বাংলাদেশের মিডিয়াতে চাউর, এমত অবস্থায় ইনকিলাব মঞ্চের হাদিকে গুলিবিদ্ধ করা হয়। তিনি এখন এভার কেয়ারে রয়েছেন এবং এভার কেয়ারে তিনি লাইফ সাপোর্ট আছেন। তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মধ্য দিয়ে অতিবাহিত করতে হচ্ছে তাকে। মির্জা আব্বাস সাহেব তাকে হাসপাতালে দেখতে গেলে সেখানে ঝুমা নামক এক নারী তাকে অপদস্থ করে এবং বিভিন্ন কথা বলতে দেখা যায় এবং সেই সাথে নানা বক্তব্যগুলো রাজনীতির মাঠ থেকে উঠে আসে যে হাদিকে গুলিবিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুত্থানকে গুলিবিদ্ধ করা হয়েছে, আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করার প্রথম ষড়যন্ত্র হিসাবে তাকে গুলি করা হয়েছে এবং আরও 50 জনকে টার্গেটে রেখেছে। এই কথাগুলো সামাজিক যোগাযোগের মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। সেই সাথে তারেক রহমানের দেশের যে ফেরার বিষয়টা, সেটাকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং মির্জা আব্বাস সাহেব বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের যে হাদিকে গুলি করা হয়েছে এটি বৃহৎ অংশের একটি ক্ষুদ্র অংশ নির্বাচন বানচালের। তারেক রহমান এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন। এখন তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশে আসছেন নির্বাচনকে বানচাল করার যে পরিকল্পনা সেটি নস্যাৎ করতে, নাকি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নির্বাচিত সরকারের কাছে তুলে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা যুদ্ধে তিনি অবতীর্ণ হতে যাচ্ছেন। যাই হোক, দুটোই কিন্তু কাছাকাছি, কিন্তু মেন কথা হচ্ছে এখানে যে ব্যাপারটা উঠে এসেছে সেটা হলো বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে প্রথম আলো সহ আরও অনেক গণমাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের প্রায় 70% মানুষ আওয়ামী লীগকে চায় নানাভাবে শর্ত দিয়ে এবং বিনা শর্তে। তো শর্ত দিয়ে যারা চায় এবং বিনা শর্তে যারা চায়, এই দুটোর ব্যবধান যদি আমরা দেখতে চাই, সেখানে 27.8% হচ্ছে বিনা শর্তে তারা নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চান, আর বাকি যারা আছে নানা রকমের মধ্য দিয়ে তারা নির্বাচনে চায়। তো সব মিলিয়ে 70% মানুষ তাদেরকে চায়। এখন আগামী যে নির্বাচন, সে নির্বাচনে তাদেরকে
সামাল দিয়ে, অর্থাৎ তাদেরকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন সম্পন্ন করা কতটা পসিবল বা এটা সম্ভব কিনা, আপনারা যারা আলোচনা দেখছেন শুনছেন, আপনারা আপনাদের জায়গা থেকে যৌক্তিক কমেন্টগুলো সুন্দরভাবে লিখতে পারেন এবং সেই সাথে সরকারকে পরামর্শ দেওয়ার থাকলে পরামর্শ দিতে পারেন এবং নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়ার থাকলে পরামর্শ দিতে পারেন, বা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যেই জায়গাগুলো আমরা হয়তো গ্যাপ করছি সেই জায়গাগুলোকে আমরা পূরণ করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কি কি পদক্ষেপ গ্রহণ করলে প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ সুন্দর হবে, বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশের জায়গায় দাঁড়াবে, সেই প্রক্রিয়াটাও আপনারা আপনাদের জায়গা থেকে জানাতে পারেন। ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।